প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো। তোমরা যারা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, অথবা তোমরা যে ক্লাসে পড়ে থাকো না কেন, যে ক্লাসের সিলেবাসে রাইট ফর্ম অফ ভার্বস এই আইটেমটা আছে, তাদের জন্য আমি নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্বসের সহজ কিছু টিপস। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আর হ্যাঁ, আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইট ফর্ম অফ ভার্বসের আরও সহজ কিছু টিপস তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আর হ্যাঁ, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। তো শিক্ষার্থী, শুরু করি রাইট ফর্ম অফ ভার্বস। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার। রাইট ফর্ম অফ ভার্বসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার। তার আগে আমি একটু বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বা চলে এরকম বোঝালে, বা চিরসত্য বা অভ্যাসগত সত্য বোঝালে আমরা তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে থাকি, তাই তো? এখন আসলে সংজ্ঞাটা মুখ্য না, আমাদের বুঝতে হবে কোথায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করা হয়। কোথায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করা হয়, রাইট ফর্ম অফ ভার্বে কোথায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়, তাই তো? তার জন্য আমাদের প্রথমত কিছু শব্দ সম্পর্কে জানতে হবে। যে শব্দগুলো বাক্যের ভিতরে থাকলে ওই বাক্যটা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে রেখেছি কয়েকটা শব্দ। কি কি শব্দ? জেনারেলি, ইউজুয়ালি, অলওয়েজ, often, regularly, sometimes, every day, occasionally ইত্যাদি। আমি আবার বলছি, জেনারেলি, ইউজুয়ালি, অলওয়েজ, often, regularly, sometimes, every day, occasionally ইত্যাদি। এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যটা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে ওই বাক্যটা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাছাড়া আমরা আগেই বলেছি যে যদি চিরসত্য বাক্য হয় বা অভ্যাসগত সত্য হয় তাহলে সেই বাক্যগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। যদি চিরসত্য বাক্য বা অভ্যাসগত সত্য বোঝায় তাহলে সেই বাক্যগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। ওকে, এখন আমি তোমাদের বলেছি যে এই শব্দগুলো যদি বাক্যে থাকে তাহলে বাক্যটা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু আসলে সব ক্ষেত্রে সেরকম হয় না। যদি দেখো যে একটা মাত্র বাক্য আছে এবং যে বাক্যে এই শব্দগুলোর যে কোনো একটা আছে, তাহলে আমরা নিঃসন্দেহে সেই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে পারি। যদি একটা মাত্র বাক্য থাকে এবং ওই বাক্যের ভিতরে যদি এই শব্দগুলোর যে কোনো একটা থাকে তাহলে আমরা ওই বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্স ধরতে পারি। কিন্তু যদি কোনো প্যাসেজের ভিতরে এই জাতীয় বাক্য থাকে, অথবা যে বাক্যটা আছে তার আগে বা পরে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোর সাথে ওই বাক্যের রিলেশনশিপ থাকে, তাহলে ওই প্যাসেজ অনুসারে বা আগে বা পরের বাক্যের টেন্স অনুসারে পরিবর্তন হয়। সেক্ষেত্রে কি হতে পারে? যদি একটা মাত্র বাক্য থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। আর যদি একের অধিক বাক্য থাকে বা প্যাসেজ আকারে থাকে তাহলে প্যাসেজের টেন্স অনুসারে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। প্যাসেজের টেন্স অনুসারে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। কিন্তু এখন আমি তোমাদের সামনে
যদি একটা মাত্র বাক্য থাকে এবং সেই বাক্যর ভিতরে এই জাতীয় শব্দগুলো থাকে তাহলে কিভাবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হয় সেটাই আলোচনা করব। ওকে, তার আগে আমরা একটু দেখে নিই সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। তোমরা এই গঠনটা অবশ্যই খেয়াল করবে। গঠন হচ্ছে প্রথমত এক নাম্বার সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তার মানে বাক্যটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কি করব? আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তাই তো? নাম্বার 2, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয়? স্ট্রাকচারটা এরকম হয়, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এস ইএস প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস বাই এস, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস ইএস যোগ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। যেমন আই লাভ ক্রিকেট। আই লাভ ক্রিকেট, এখানে লাভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যদি এখানে থাকতো আয়ের পরিবর্তে হি লাভস ক্রিকেট, হি লাভস ক্রিকেট। ঠিক আছে, এবার স্ট্রাকচার নাম্বার 3। স্ট্রাকচার নাম্বার 3 কি? প্যাসিভ ভয়েস হলে, প্যাসিভ ভয়েস হলে সাবজেক্ট প্লাস এম ইজ আর এর একটা প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। তার মানে হচ্ছে বাক্যটা যদি প্যাসিভ ভয়েসে থাকে অর্থাৎ ভার্বটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমাদের ভার্বের স্ট্রাকচারটা এরকম হবে, অ্যামিজারের একটা আসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে অ্যামিজারের একটা বসবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে যদি প্যাসিভ ভয়েস হয়। আর যদি এই প্যাসিভ ভয়েসটাও নেগেটিভ হয় তাহলে এরপর একটা নট বসাই দিলে হয়ে যায়। যাই হোক, এটা কি হবে? যেমন the work is done by রহিম। প্যাসিভ ভয়েস দা ওয়ার্ক অনুসারে সাহায্যকারী ভার্ব ইজ আসছে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান। ঠিক আছে, প্যাসিভ ভয়েস। এবার স্ট্রাকচার নাম্বার 4,
নেগেটিভ হলে কিরকম হবে? সরি, সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। হি ডাজ নট লাইক ওয়াশিং টিভি। নেগেটিভ হলে এখানে দেখো সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট, সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট বসবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ডু নট বসবে। ওকে, আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ। আর যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে কি হবে? প্যাসিভ ভয়েসে থাকলে এই যে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর, এরপর একটা নট বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর, তারপরে একটা নট বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ঠিক আছে, এবার স্ট্রাকচার নাম্বার 5। স্ট্রাকচার নাম্বার 5 ইন্টারোগেটিভ হলে কি হবে? ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন, লাস্টে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন। এক্ষেত্রে তাই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে, আর অন্যান্য সকল ক্ষেত্রে ডু। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, আর অন্যান্য সকল ক্ষেত্রে ডু। এটাকে অ্যাক্টিভ। ঠিক আছে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি প্যাসিভ হয়, প্যাসিভ হলে কি করব আমরা? প্যাসিভ হলে কি করব? এই যে am, is, are প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন, লাস্টে অবশ্যই জিজ্ঞাসা ছিল। এই যে এটা যদি আমরা যেমন ধরো এরকম, ডাজ হি প্লে ক্রিকেট, ডাজ হি প্লে ক্রিকেট, বা এখানে হতো ইজ ফুটবল লাইক বাই হিম, ইজ ফুটবল লাইক বাই হিম। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। এতক্ষণ আমি তোমাদের সামনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 5টা গঠন তুলে ধরেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 5টা স্ট্রাকচার। প্রথমত, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন হয়, অর্থাৎ ভার্বের ফর্ম কেমন থাকে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের ফর্ম কেমন হয়, যদি বাক্যটা নেগেটিভ থাকে তাহলে ভার্বের ফর্ম কেমন হয়,
যদি বাক্যটা ইন্টারোগেটিভ থাকে তাহলে ভার্বের ফর্ম কেমন হয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারগুলো আলাদা করে তোমাদের সামনে তুলে ধরলাম। সর্বমোট 5টা স্ট্রাকচার এবং তার সাথে আরও কিছু স্ট্রাকচার তোমাদের সামনে আলোচনা করলাম। এখন আমি তোমাদের সামনে এই বিষয়গুলোই কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেইটা দেখাবো। প্রথমে আমি কিছু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরবো। He always late. He always ব্র্যাকেটে go to office late, বা occasionally I ব্র্যাকেটে visit my village home. Occasionally I visit my village home. Okay. Generally rice and fish bracket eat in Bangladesh. Generally rice and fish eat in Bangladesh. ঠিক আছে? বা I like gossiping. I ব্র্যাকেটে আছে not like. I ব্র্যাকেটে আছে not like gossiping. ঠিক আছে? বা he not he not complete his homework regularly. He not complete his homework regularly. বা he go to bed late. He go to bed late. বা এখানে লিখে the children like cartoon মুভিজ, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এখানে আমি তোমাদের সামনে 1 2 3 4 5 6 7টা বাক্য তুলে ধরেছি। 7টা বাক্য। এখন আমি এই বাক্যগুলো তোমাদের সামনে আলোচনা করব। প্রথম বাক্যটা ছিল হচ্ছে হি অলওয়েজ গো টু অফিস লেট। অলওয়েজ
আমি যে শব্দগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেই শব্দগুলোর ভিতরে কি কি ছিল? শব্দগুলোর ভিতরে ছিল ইউজুয়ালি, জেনারেলি, অকেশনালি, রেগুলারলি, সামটাইমস, অলওয়েজ, অফেন, এভরিডে ইত্যাদি। এই শব্দগুলো যদি বাক্যের ভিতরে থাকে তাহলে ওই বাক্যটা সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, তাই তো? এখানে অলওয়েজ সেই শব্দটা আছে না? সো আমরা এই বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। এখন সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন কি আমি তোমাদের স্ট্রাকচার একে দেখাচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সেই হিসাবে ব্র্যাকেটে ভার্ব আছে গো। গো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিকই আছে, তাই না? কিন্তু না, একই স্ট্রাকচারে আমি আরো কি আলোচনা করেছিলাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে হচ্ছে হি। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যের ভিতরে অলওয়েজ শব্দটা আছে, এখানে কি ব্যবহার করা হবে? গোজ, GOES। অলওয়েজ থাকার কারণে বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আর হি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সাথে এস বাই এস। সো এখানে সঠিক উত্তরটা কি হবে? হি অলওয়েজ গোজ টু স্কুল, গোজ টু অফিস লেট। হি অলওয়েজ গোজ টু অফিস লেট। ঠিক আছে, এবার আমি তোমাদের সামনে 2 নম্বর বাক্যটা তুলে ধরবো। 2 নম্বর, অকেশনালি আই ভিজিট মাই ভিলেজ হোম। অকেশনালি, যে শব্দগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি তার ভিতরে অকেশনালিও কিন্তু একটা। তার মানে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে এবং এখানে সাবজেক্ট আছে আই। আইটা ফার্স্ট পারসন। তার মানে হচ্ছে এখানে এস বাই এস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সাধারণ স্ট্রাকচার অনুসারে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর এখানে ভিজিট ঠিক ভার্বের প্রেজেন্ট ফর্মই আছে। তার মানে হচ্ছে এই বাক্যটা ঠিকই আছে। এই বাক্যটা ঠিকই আছে। এখানে কি হবে? অকেশনালি আই ভিজিট মাই ভিলেজ হোম। অকেশনালি আই ভিজিট মাই ভিলেজ হোম। এবার আমি স্ট্রাকচার নাম্বার 3 ব্যবহার করব। 3 দেখো কি আছে? জেনারেলি রাইস অ্যান্ড ফিশ ব্র্যাকেটে ইটেন ইন বাংলাদেশ। জেনারেলি রাইস অ্যান্ড ফিশ ব্র্যাকেটে ইট ইন বাংলাদেশ। জেনারেলি যেহেতু আছে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। এখন তোমাদের বুঝতে হবে বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে এটা আমরা কি করে বুঝবো? আমি এর আগে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে শেখা যায় এই বিষয়ে একটা ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসে ডিটেল আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই সেই ক্লাসটা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ক্লাসটা দেখে নেবে, তাহলে সহজে কোন বাক্যটা অ্যাক্টিভ হবে এবং কোন বাক্যটা প্যাসিভ হবে তোমরা বুঝতে পারবে। তারপরেও আমি তোমাদের সামনে কিছুটা আলোচনা করব কোথায় অ্যাক্টিভ ভয়েস হয় আর কোথায় প্যাসিভ ভয়েস হয়। অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস আছে এটা বোঝার জন্য আমাদের প্রথমে কি করা দরকার? সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিস ভালো করে পর্যালোচনা করার দরকার। সাবজেক্ট এবং ভার্ব এই দুটো জিনিস ভালো করে পর্যালোচনা করার দরকার। ভার্বের কাজ যদি সাবজেক্ট নিজে করে তাহলে অ্যাক্টিভ ভয়েস অনুসারে ভার্বের ফর্ম বসবে, আর যদি ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে তাহলে প্যাসিভ ভয়েস অনুসারে ভার্বের ফর্ম বসবে। আমি আবার বলছি, ভার্বের কাজ যদি সাবজেক্ট নিজে করে তাহলে অ্যাক্টিভ ভয়েস অনুসারে ভার্বের ফর্ম বসবে, আর
ভার্বের কাজ যদি সাবজেক্ট নিজে না করে তাহলে প্যাসিভ ভয়েস অনুসারে ভার্বের ফর্ম বসবে। এখানে জেনারেলি রাইস অ্যান্ড ফিশ, সাবজেক্ট ব্র্যাকেটে আছে ইট। ইট মানে হচ্ছে খাওয়া। এখানে কিন্তু ইট ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে না বা করে না। এখানে ইট ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে না বা করে না। যেহেতু ইট ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে না বা করে না, এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কেমন হয় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। কিভাবে? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাম ইজ আর এর একটা বসে, অর্থাৎ সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর এর একটা বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি আবার বলছি, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ এবং আর এর একটা বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আর এখানে রাইস অ্যান্ড ফিশ যদিও দুটো আলাদা আলাদা শব্দ, এই রাইস অ্যান্ড ফিশ সমষ্টিগত অর্থে ব্যবহার করা হয়। আর অ্যান্ড দিয়ে যুক্ত দুটো নাউন যদি সমষ্টিগত অর্থে ব্যবহার করা হয় তাহলে ওই নাউনটাকে সিঙ্গুলার নাউন হিসেবে ধরা হয়। আর যেহেতু রাইস অ্যান্ড ফিশ সমষ্টিগত অর্থে ব্যবহার করা হয়েছে, এখানে সিঙ্গুলার নাউন হিসেবে বসবে এবং সাহায্যকারী ভার্ব কি হবে? সাহায্যকারী ভার্ব হবে হচ্ছে ইজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। সো সঠিক উত্তরটা কি হবে? ইজ ইটেন ইন বাংলাদেশ। ইজ ইটেন ইন বাংলাদেশ। রাইস অ্যান্ড ফিশ ইজ ইটেন ইন বাংলাদেশ। এবার আমি নাম্বার 4 দেখি। এখানে দেখো ব্র্যাকেটে নট লাইক লেখা আছে। কি লেখা আছে? নট লাইক। তার মানে হচ্ছে যদি দেখো ব্র্যাকেটে নট দেয়া আছে তার মানে তোমাদের বুঝতে হবে এখানে নেগেটিভ করতে বলা হয়েছে। যদি দেখা যায় ব্র্যাকেটে নট দেয়া আছে তাহলে বুঝতে হবে এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে। আই নট লাইক গসিপিং, নেগেটিভ করতে হবে। আমি কি বলেছি? যদি নেগেটিভ হয় তাহলে স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর অন্যান্য সকল ক্ষেত্রে ডু নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আবার বলছি, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর অন্যান্য সকল ক্ষেত্রে ডু নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আই থার্ড পারসনও না, যেহেতু থার্ড পারসন না সিঙ্গুলার নাম্বার ভাবার কোনো কারণ নেই। সো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এখানে কি ব্যবহার হবে? ডু নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে সঠিক উত্তরটা কি হবে? আই ডু নট লাইক গসিপিং। I do not like gossiping. I do not like gossiping. Okay. এবার পরের বাক্যটা কি আছে? He not complete, তার মানে এইটাও নেগেটিভ আছে। হ্যাঁ, রেগুলারলি আছে লাস্টে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং নট আছে নেগেটিভ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে কি হয়? সাবজেক্টের পরে ডাজ নট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সাবজেক্টের পরে ডাজ নট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে হি ডাজ নট কমপ্লিট। He does not complete his homeworks regularly. He does not complete his homeworks regularly. Okay. এবার পরের বাক্যটা দেখি। He ব্র্যাকেটে go to bed late. প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই খেয়াল করেছো এই বাক্যটার শেষে
একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এই বাক্যটার শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এই জিজ্ঞাসা চিহ্ন থাকা মানে কি? এই জিজ্ঞাসা চিহ্ন থাকা মানে তোমাকে বলা হচ্ছে বাক্যটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে হবে। জিজ্ঞাসা চিহ্ন থাকা মানে তোমাকে বলা হচ্ছে বাক্যটা অবশ্যই ইন্টারোগেটিভ হতে হবে। ওকে, যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কি করতে হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বাক্যের শুরুতে ডাজ বসে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বাক্যের শুরুতে ডাজ বসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, লাস্টে তো অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তার মানে এখানে সঠিক উত্তরটা কি? দেখো এখানে সাবজেক্ট কি আছে? হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের শুরুতে কি বসবে? ডাজ, ডাজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো টু বেড লেট, ডাজ হি গো টু বেড লেট। ওকে, এবার পরের বাক্যটা কি আছে? আসলে একটু এলোমেলো মনে হচ্ছে এখানে, তার কারণ সর্বশেষ বাক্যটা আমি সবচেয়ে উপরে লিখেছি, সেই হিসেবে এই বাক্যটাই সর্বশেষ বাক্য। ওকে, দ্য চিলড্রেন লাইক কার্টুন মুভিজ, দ্য চিলড্রেন লাইক কার্টুন মুভিজ। এখানে প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা খেয়াল করেছো এই বাক্যটার শেষেও এই বাক্যটার শেষেও জিজ্ঞাসা চিহ্ন আছে, এই বাক্যটার শেষেও জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই তো? যেহেতু এই বাক্যটার শেষেও জিজ্ঞাসা চিহ্ন আছে সেহেতু এই বাক্যটাও কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। আর এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে দ্য চিলড্রেন, এখানে সাবজেক্ট আছে দ্য চিলড্রেন, যদিও সাবজেক্ট থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল নাম্বার, যদিও সাবজেক্ট থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। আর যেহেতু প্লুরাল নাম্বার সেহেতু এখানে ডাজ ব্যবহার করার কোনো সুযোগ নেই। এখানে কি ব্যবহার করতে হবে? প্রথমে ডু বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে সঠিক উত্তরটা কি হবে? ডু দ্য চিলড্রেন লাইক কার্টুন মুভিজ, ডু দ্য চিলড্রেন লাইক কার্টুন মুভিজ। ওকে, আবার দেখো এই বাক্যটা, ক্রিকেট ব্র্যাকেটে লাইক বাই হিম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, ক্রিকেট ব্র্যাকেটে লাইক, তারপরে বাই হিম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, তাই তো? যেহেতু লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে এই বাক্যটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। কিন্তু দেখো এখানে কি আছে? সাবজেক্ট হিসেবে আছে হচ্ছে ক্রিকেট এবং ভার্ব হিসেবে আছে লাইক। সাবজেক্ট হিসেবে আছে ক্রিকেট এবং ভার্ব হিসেবে কি আছে? লাইক। এই লাইক ভার্বের কাজ কি সাবজেক্ট করে? করে না। তার মানে এতে প্যাসিভ ভয়েস আছে, তাই তো? সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থাকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েসের গঠনটা কেমন হয়? প্রথমে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব am is are এর একটা বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব ডু বা ডাজ ব্যবহার করেছি, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার করতে পারছি না, আমাদের কি ব্যবহার করতে হবে? am is are এর একটা। কেন এটা করতে হয়? তার কারণ প্যাসিভ ভয়েসে কখনোই সাহায্যকারী ভার্ব ডু, ডিড বা ডাজ বসতে পারে না।
প্যাসিভ ভয়েসে কখনো ডু ডিড বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসেবে বসতে পারে না। আমি আবার বলছি, প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বিষয়টা মনে রাখবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে কখনোই ডু ডিড বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। সেই ক্ষেত্রে ডু বা ডাজের পরিবর্তে অ্যাম ইজ আর এবং ডিডের পরিবর্তে ওয়াজ বা ওয়ারের একটা ব্যবহার করতে হয়। আর যেহেতু এতে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে ডু বা ডাজ, এখানে অ্যাম ইজ আর এর একটা ব্যবহার করতে হবে। ক্রিকেট যেহেতু সিঙ্গুলার, সেহেতু কি হবে? ইজ ক্রিকেট লাইকড বাই হিম। ইজ ক্রিকেট লাইকড বাই হিম। ওকে, আবার ধরো এটা কি হবে? ফরেন প্রোডাক্টস ব্র্যাকেটে নট লাইক বাই মি। এখানে দেখো, যেহেতু ভার্বের আগে একটা নট দেয়া আছে, তার মানে তোমাকে নির্দেশনা দেয়া হচ্ছে এই বাক্যটা অবশ্যই নেগেটিভ করতে হবে। বাক্যটা অবশ্যই নেগেটিভ করতে হবে। আবার দেখো, এখানে সাবজেক্ট হিসেবে আছে ফরেন প্রোডাক্টস আর ভার্ব আছে হচ্ছে লাইক। এই লাইক ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে না। লাইক ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে না, তার মানে এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলে এবং যদি নেগেটিভ হয়, তাহলে স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর এর যে কোনো একটা সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে, তারপর একটা নট বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? ফরেন প্রোডাক্টস আর নট liked by men. Foreign products are not liked by men. Okay. প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার সম্পর্কে আলোচনা করলাম। এই ক্ষেত্রে আমি কতকগুলো স্ট্রাকচার তোমাদের সামনে তুলে ধরেছি। সাধারণত ভার্বের কোন ফর্ম বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের কোন ফর্ম বসে, যদি বাক্যটা প্যাসিভ ভয়েস হয় তাহলে কোন ফর্ম বসে, যদি বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কিভাবে বসাইতে হয়, বা যদি নেগেটিভ হয় তাহলে কিভাবে ভার্ব ব্যবহার করতে হয়, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করেছো, বা তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবে, এবং আমি আশা করি তোমরা যদি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই এই জাতীয় যে সমস্যা তোমাদের আছে সেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, তার কারণ তোমাদের একটা লাইক আমার ক্লাসের উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, বা যদি এমন হয় কোনো একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করলে তোমাদের ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী, আমি আগেই বলেছি, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। তো শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।